এলিজা পর্ব সংখ্যা ৩৩ লিখেছেন ডায়ান ইমরোজ লাখি। শ্রাবণের বুক ফাটা কান্নায় পুরা হাসপাতালের করিডোর যেন ফেটে পড়ছে। পাখির মৃতদেহটা বুকের সাথে জড়িয়ে ধরে শ্রাবণের কান্নার শব্দ। চারদিকে গেলে হাসপাতালে লোকজন জড়ো হয়। আশেপাশে নীল রঙের বদলে থেমে গেছে যেন শ্রাবণ হৃদয়ের মতো। শ্রাবণ রক্তমাখা চোখে কান্নাজড়িত কণ্ঠে বলতে শুরু করে, কি করে থাকবো আমি তোমায় ছাড়া, কি নিয়ে বাঁচবো আমি। আমার যে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাখি চোখ খুললো, একটিবার আমার ডাকে সাড়া দাও। ওহ পাখি। অপূর্ব শ্রাবণের বন্ধু এসে শ্রাবণকে সামলানোর চেষ্টা করে। মমতাজ তার ছেলের হাহাকার দেখে কাঁদছে। সৃষ্টিকর্তা, তুমি তো মিরাকেল করতে পারো, কোনো একটা মিরাকেল করে তার রিহুটাকে আবার ফিরিয়ে দাও না। আমি যে আমার ছেলের কান্নার আহাজারি সহ্য করতে পারছি না। শ্রাবণ পাখি নেতিয়ে পড়া মৃতদেহটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ডক্টর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, ভেঙে পড়বে না। শ্রাবণ বলল, এই ডাক্তার, এমন কিছু করো না যাতে আমি মরে যাই। আমার শরীরটা বিষ প্রয়োগ করুন, আমি বাঁচতে চাই না। আমার পাখির কাছে চলে যেতে চাই। আমি যে আমার পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। পাখির সাথে সারা জীবন থাকার কথা দিয়েছি, আমি এই কথা রাখতে চাই। আমাকে মেরে ফেলুন, এরপর আমাদের একসাথে মাটি দেওয়া হোক। আমি কবরে পাখির সাথে থাকতে চাই, মেরে ফেলুন আমায়। এই জীবন আমি চাই না। শ্রাবণের কান্নায় থমকে যায় চারপাশ। পুরো পৃথিবীর সমস্ত ভার যেন শ্রাবণের ওপর আশ্রে পড়েছে। শ্রাবণ থমকে যায় প্রকৃতির কাছে। অপূর্ব দুহাত উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে নেয়। নিজে শক্ত করে শ্রাবণকে পাখির কাছ থেকে সরিয়ে আনে। চারজন ওয়ার্ড বয় এসে পাখির মৃতদেহ নিয়ে যায় হাসপাতালে বাইরে থাকা অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে। এলিজা ফোপাচ্ছে, নিস্তেজ হয়ে বসে আছে। মমতাজ সান্ত্বনা দিচ্ছে, জাহাঙ্গীরও কাঁদে। সবারকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর বাড়িতে যেতে বলে। সবাই শ্রাবণকে ধরে নিয়ে যায়। শ্রাবণের হাঁটার মতো শক্তি যেন ফুরিয়ে গেছে। শ্রাবণের বুক ফাটা কান্নায় থমকে গেছে। আশেপাশে সবাই শ্রাবণের আহাজারি দেখছে। সবাই ফিরে গেছে বাড়িতে। পাখির মৃতদেহ রাখা হয় বাড়ির সামনে। শ্রাবণ খাটিয়া কাছে হাঁটু গেড়ে বসে কাপা কণ্ঠে বলল, কি করে থাকবো তোমায় ছাড়া পাখি, আমি যে নিঃস্ব হয়ে গেলাম। পাখি না। শ্রাবণের দু চোখ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি মাটিতে। অপূর্ব শ্রাবণের পাশে এসে সান্ত্বনামূলক কাঁধে হাত রাখে। শ্রাবণ অপূর্বর পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আমার কাছ থেকে পাখিকে কেড়ে নিস না, আমি যে পাখিকে ছাড়া থাকতে পারবো না। শ্রাবণ অপূর্ব দিকে দৃষ্টি স্থাপন করে ক্লান্ত কণ্ঠে ঠোঁটে বলল, এই ভাই, জীবিত মানুষকে কি করে কবর দেওয়া যায় তাই বল। তাহলে আমরা পাখিকে সাথে কবর দেই, না হয় আমাকে মেরে ফেল। অপূর্ব এলিজাকে জড়িয়ে ধরে। এলিজা ভাঙা গলায় বলল, আমি পারলাম না আমার বোনটাকে বাঁচাতে, পারলাম না আমার ছোট্ট পাখিটাকে বাঁচাতে, কিছুদিন খুশি রাখতে। এলিজা চোখের পানি অপূর্ব মুছে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, নয়তো পাখির আত্মা কষ্ট পাবে। ইমাম সাহেব আসেন, জাহাঙ্গীরের সাথে কথা বলে। আসরের পর পাখির জানাজা অনুষ্ঠিত হয়। পাখিকে কিছু মহিলা গোসল করানো শুরু করে। শ্রাবণ মেঝেতে লেপ্টে বসে। শ্রাবণ কান্না করছে, তবে কান্নাটা শব্দহীন। মস্তিষ্কের নিউরনগুলো পাখিকে ফেলে যাওয়ার স্মৃতি ছিঁড়ে দিচ্ছে। শ্রাবণ মমতাজকে উদ্দেশ্য করে বলে, নিজের মনকে শক্ত কর, পাখি যে তোর স্ত্রী, তুই এভাবে কাঁদলে পাখিরা তা কষ্ট পাবে। তুই চাস পাখি কষ্ট পাক। শ্রাবণ হাতের তালু দিয়ে চোখ মুছে নেয়। কষ্ট বেদনা হাহাকারে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। ইমাম সাহেব সবাইকে জানাজায় ডাকে। অনুষ্ঠিত হয় জানাজা। চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হয়। পাখির জন্য ইমাম সাহেব বলল, খাটিয়া চারজন ধরে কবরস্থানে নিয়ে যাও। খাটিয়া ধরতে হবে। শ্রাবণ রক্তমাখা চোখে ধীর কদম কণ্ঠে বলল, আমার শক্তি নেই তাকে ধরার। অপূর্ব চোখ দুটো বড় করে শ্রাবণকে দেখলো। বুকের ভেতর চাপা চাপা ব্যথা অনুভব হলো। অপূর্ব বিড়বিড় করে, যে শ্রাবণ 100টা আসামির সাথে লড়াই করে, সে আজ নিজের স্ত্রী খাটিয়ে ধরার শক্তি হারিয়ে ফেলেছে। ভালোবাসা বড়ই অদ্ভুত। প্রিয় মানুষটা কাছে থাকলে তার জন্য সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো শক্তি জন্মায়। আর যখন সেই প্রিয় মানুষটা একা করে চলে যায়, তখন চোখের পলক ফেলার মতো শক্তিও যেন ফুরিয়ে যায়।
পাখির দাফনের কাজ সম্পন্ন হয়, একে একে সবাই চলে যায়। শ্রাবণ পাখির কবরের কাছে উপস্থিত হয়, ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ে। নিস্তেজ শরীর নিয়ে বিড়বিড় করে বলল, কিভাবে পারলে আমায় একা করে রেখে যেতে? কিভাবে থাকবো আমি তোমায় ছাড়া? কি করে বাঁচবো? কষ্ট হচ্ছে যে ভীষণ, সবকিছু খালি খালি লাগছে, এই তুমিই না। শ্রাবণ আছাড়ে কাছে অপূর্ব এসে জোর করে শ্রাবণকে ঘরে নিয়ে যায়। রাত 9টা নাগাদ। এলিজা ফ্লোরে লেপ্টে বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অপূর্ব চেয়ারে বসে আছে। এলিজা চোখের পানি অপূর্ব সহ্য করতে পারছে না। শ্রাবণ ঘরের এক কোণে বসে নিজের হাতে পাখির জন্য তৈরি করা পেন্টিংটা বুকের মাঝে জড়িয়ে রেখেছে। কি করে পারলে আমায় একা রেখে যেতে? পুরো পৃথিবী আজ নিস্তব্ধ হয়ে গেছে, নিঃশব্দ হয়ে গেছে। শ্রাবণের মুখে হাসি চিরদিনের জন্য চুপসে গেছে। রাত বেড়ে চলেছে তার। মমতাজ শ্রাবণের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ছেলের মুখে নিস্তেজ, তা যে তার সহ্য হচ্ছে না। মমতাজ শ্রাবণের ঘরে এসে দেখলো শ্রাবণ ঘরে নেই। মমতাজ হকচকে ওঠে। বাড়ির সব জায়গায় খুঁজে দেখলো মমতাজ। আহত কণ্ঠে বলল, কোথায় গেল এত রাতে আমার ছেলেটা? কোথায় যাবে শ্রাবণ? আবার আত্মহত্যা? বলে মুখ চেপে ধরে মমতাজ। না, এ হতে পারে না। মমতাজ শ্রাবণকে কোথাও পেল না। একটা টর্চ নিয়ে বাইরে বের হয়। এদিকে পরোক্ষ করে কোথাও। রাত 11টা নাগাদ। এত রাতে কাউকে কিছু না বলে কোথায় যাবে? মমতাজ টর্চ নিয়ে সামনে এগোয়। কোথায় যাবে? মমতাজ ভাই চুপসে যায়। বাড়ির গেট অতিক্রম করে এগিয়ে আসে। হঠাৎই চোখ পড়ে কবরস্থানে। মমতাজ দেখলো শ্রাবণ পাখির কবরে মাথা দিয়ে বসে আছে। মমতাজ মুখে হাত দিয়ে শব্দহীন নীরবে কাঁদল। চারদিকটা অন্ধকার, আকাশে অল্প অল্প তারাদের আগমন। শ্রাবণ একটা মোমবাতি নিয়ে বসে আছে পাখির কবরের পাশে। মমতাজ শ্রাবণের ভেঙে পড়া নিস্তেজ দেহটা দেখলো। নিজের অজান্তেই কান্না পেল তারও। এত রাতে কবরে কি করছিস বাবা? শ্রাবণ ভাঙা গলায় মমতাজকে হুশ করে ইশারা দিয়ে বলল, পাখি ঘুমাচ্ছে, কথা বলো না। মমতাজ হকচকিয়ে ওঠে, চোখ ফুলে ওঠে। মমতাজ খেয়াল করলো শ্রাবণের হাতে থাকা মোমটা গলে গরম হয়ে পড়ছে শ্রাবণের হাতে। মমতাজ ভেজা কণ্ঠে বলল, মোমটা ফেলে দে, হাত পুড়ে যাচ্ছে। হাতটা পুড়ে যাবে। শ্রাবণ কাঁপা কণ্ঠে বলল, পাখি যে অন্ধকারে ভয় পায়, পুড়ে যাক হাত। যেখানে অন্তর পুড়ে ছারখার, সেখানে হাত পুড়লে কি বা হবে মা? মমতাজ বলল, সৃষ্টিকর্তা, আমার ছেলেকে শক্তি ধারণের ক্ষমতা দাও। শ্রাবণ কবরের কাছে বসে কবরের ওপরের অংশে হাত বুলিয়ে যাচ্ছে, যেভাবে মাথায় হাত বুলিয়ে কাঁপা কণ্ঠে, কত সুন্দর ভাবনা। হীন ঘুমে ঘুমাচ্ছ, আমার জীবনের ঘুম কেড়ে নিয়ে কিভাবে এত শান্তিতে ঘুমাচ্ছ তুমি? এতটুকু কষ্ট হচ্ছে না আমার জন্য? চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চারদিক নিশ্চুপ, কোথাও ঝিঝি পোকার কদম নেই। আজ সবকিছু নিস্তেজ, সবকিছু অন্ধকার। আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে। শ্রাবণের কবরের কাছে লুটিয়ে শুয়ে পড়ে। ক্লান্তিময় দেহ নিয়ে ঘুমিয়ে পড়ে পাখির কবরের কাছে। এলিজা পাখির ব্যবহৃত স্বর্ণের কলমটি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে। পাখি কথা ভেবে চোখের দিয়ে অঝরে পানি পড়ছে তার। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি যে আমার নেই। পাখি আমারও ছোট বোনের মতো ছিল, খুব কষ্ট হচ্ছে আমারও। এলিজা অপূর্বকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। অপূর্ব চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে এলিজার কপালে। অপূর্ব ভাঙা গলায় বলল, আমায় রেখে কখনো চলে যাবে না তো? খুব ভয় হয় ম্যাডাম, আপনিহীন আমি যে এক মুহূর্ত ভাবতে পারি না। এলিজা ফোঁপাচ্ছে। অপূর্ব এলিজাকে শক্তি করে জড়িয়ে ধরে বলল, আমায় ছুঁয়ে ওয়াদা দাও, কখনো কখনো আমায় ছেড়ে যাবে না। এলিজা অপূর্বকে ছেড়ে দিয়ে নিস্তেজ বোধ করলো, অন্যদিকে দৃষ্টি স্থাপন করলো। অপূর্ব দ্বিতীয়বার ক্লান্ত ভঙ্গিতে এলিজা দুহাত ধরে কাঁপা কণ্ঠে বলল, ওয়াদা করো, কখনো ছেড়ে যাবে না তো? এলিজার দৃষ্টি মেঝেতে স্থাপন করেই বলল, না, কখনো যাব না। এলিজাকে অপূর্ব বুকের সাথে জড়িয়ে নেয়। এলিজা অপূর্বর বুকে মাথা রাখা অবস্থায় বলল, আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার আগে যেন দুনিয়া থেকে আমায় নিয়ে যায়, কারণ আমার চোখের সামনে আপনাকে হারালে আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারবো না। অপূর্ব শক্ত গলায় বলল, আমার কিচ্ছু হবে না। এলিজা অহংকারের স্বরে বলল, আমি থাকতে আপনাকে কিছু হতেও দিব না। হঠাৎ তখনই উপস্থিত হয় মমতাজ। অপূর্ব মমতাজকে দেখে শান্ত স্বরে বলল, কাকি, এসো বসো। মমতাজ কান্নাজড়িত কণ্ঠে বলল, শ্রাবণ এত রাতে কবরের কাছে বসে এভাবে চললে তো আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। তুই একটু গিয়ে বুঝিয়ে সুঝিয়ে দেখ না, ঘরে আনা যায় কিনা।
মমতাজের এই কথা শুনে অপূর্ব ঘর থেকে বেরিয়ে আসে। অপূর্ব এলিজাকে বলল, তুমি অপেক্ষা করো, আমি শ্রাবণকে নিয়ে আসছি। এলিজা থম মেরে দাঁড়িয়ে আছে। অপূর্ব বুঝতে পেরেছে এলিজা নতুন কোনো সেই অজানা চিন্তায় আহরণ করছে, কিন্তু কি চিন্তা করছে? অপূর্ব এলিজার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, কি ভাবছো? এলিজা আমতা আমতা করে বলল, পাখির কথাই ভাবছিলাম, মনে পড়ছে খুব। এভাবে একা করে চলে যাবে কখনো ভাবতে পারিনি। অপূর্ব চিন্তিত স্বর নিয়ে বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। এলিজা ভার মুখে বলল, হুঁ বলুন, আমার কিছু জিজ্ঞাসা করার অনুমতি নিতে হবে নাকি আপনার? অপূর্ব শান্ত স্বরে বলল, তুমি তো চাইলেই পাখি চিকিৎসা করাতে পারতে, তবে করালে না কেন? এলিজা উল্টো দিকে ঘুরে পাখির ব্যবহৃত কলমটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমি আমার পাপের রাজ্যের কোনোভাবেই পাখি এবং মামি মামাকে জড়াতে চাইনি। এই পাপের কাছে সমস্ত কিছুই লুকিয়ে রেখেছি। আসল পরিচয়ও পাখি কোনোদিনও জানেনি। পাখি সহ্য করতে পারতো না। রমজান মামা যেভাবে সংসার চালাতো সেভাবে চলতো। হারাম টাকা দিয়ে আমাদের চাহিদা মেটাইনি কোনো কালেই আমি। আমার আসল পরিচয়টা আমি কখনোই তাদের জানতে দিতে চাইও না। অপূর্ব কিছু বলল না। এলিজার দিকে কয়েকবার দৃষ্টি স্থাপন করে চলে যায় শ্রাবণের কাছে। অপূর্ব যেয়ে দেখলো শ্রাবণ পাখির কবরের কাছে শুয়ে আছে। অপূর্ব হকচকিয়ে ওঠে। শ্রাবণকে ডাকবে কিনা ভাবছে। অপূর্ব কাপা কণ্ঠে বলল, ভালোবাসা কি নির্মম পরিহাস, নির্বিশ্ব, শেষ নিঃস্ব করে দেয় সবকিছু। শ্রাবণের আজ এমন অবস্থা দেখতেও ভালো লাগে না। তবে শ্রাবণের মতো শ্রেষ্ঠ প্রেমিক দুটো হয় না। তার প্রেমিকা বেঁচে থাকবে 6 মাস, এটা জেনেও তাকে তার প্রেমিকাকে স্ত্রী বানিয়েছে। এটা কয়েকজন পুরুষ পারে? অপূর্ব ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করলো। ভাবলো শ্রাবণ এখন মানসিকভাবে ঠিক নেই, ওর মতো কিছুটা সময় ওকে থাকতে দাও হোক। সকাল হয়ে যায়। কড়া রোদে সোনালি আলোয় রঙিন হয়েছে চারপাশটা। রোদের তেজ খুব, চৈত্র মাসের শুরু। সোনালি রোদে ঝিলমিলি তেজ। শ্রাবণ পাখির কবরের কাছে বসে। শ্রাবণকে নিঃস্ব হয়ে গেছে। শ্রাবণের নিঃশ্বাস যেন ভারী। অপলক দৃষ্টিতে তাকিয়ে কবরের দিকে শ্রাবণ এর আচরণে প্রকাশ পায় পাখির মৃত নয়, বেঁচে আছে। মমতাজ শ্রাবণের কাছে আসে। মমতাজ শ্রাবণকে এক নজরে পরখ করে বলে, বাবা এখন তো ঘরে চল, কাল থেকে তো এভাবেই পড়ে আছিস, শরীর খারাপ করবে। আমার কষ্টটা তো উপলব্ধি করতে পারবি নাকি? আমিও যে তোর মা, তোকে অবস্থা দেখলে কি আমার বুকটা খাখা করছে না রে বাবা? আমি কিভাবে সহ্য করব? তোর কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? শ্রাবণ নিশ্চুপ থেকে উঠে দাঁড়ায়। মমতাজকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও, আমি আসছি। মমতাজ পাখির কবরের দিকে দৃষ্টি স্থাপন করে চলে গেল। শ্রাবণের আচরণ স্বাভাবিক, আমি যা ভাবছি তা নয়, মনে মনে বলল মমতাজ। এলিজা ঘুম থেকে উঠে স্নান ঘরে প্রবেশ করে। স্বচ্ছ হয়ে যায়, নিচে আসে। এলিজাকে দেখে জাহাঙ্গীর বৈঠকখানায় বসে বসে পেপার পড়ছে। জাহাঙ্গীর এলিজার দিকে দৃষ্টি স্থাপন করে এলিজা জাহাঙ্গীরকে বলল, ভেজা কণ্ঠে, চা খাবেন? জাহাঙ্গীর আর চোখে তাকালো। হঠাৎ এলিজা এমন নরম আচরণ জাহাঙ্গীরকে ভাবালো। চিনি কম, সাথে আদা দিও, বলল জাহাঙ্গীর। এলিজা রান্নাঘরে চলে যায়। মঞ্জুরা খেয়াল করলো এলিজার চোখে মুখের ভাষায় কিছুটা লুকিয়ে আছে। মঞ্জুরা কাঠ গলায় বলল, কি এমন ভাবছো? আজকাল দেখি সবসময় ভাবনায় মশগুল থাকো, কিছু হয়েছে নাকি? পাখি চলে যায় এমন? এই যা কাপা গলায় বলল, পাখির জন্যই ভালো লাগছে না আমার। এই দুনিয়ায় রক্তের বলতে আর কেউ রইল না। মঞ্জুরা বলল, এমনভাবে বলতে নেই, স্বামীর মতো আপন কেউ হয় না। মঞ্জুরার মুখে এমন বাক্য শুনে এলিজা হকচকে ওঠে। ভাবনা দিয়ে বলে, মঞ্জু বুবু, একটা কথা বলবো? মঞ্জুরা বলতে বলল। এলিজা বলল, এই বাড়িতে কাজ করছে অনেক বছর, তোমাদের আমরা বাহিরের বলে মনে করি না, আর তোমরাও কখনো এমনটা মনে করো না। মঞ্জুরা বলল, তো? এলিজা চা নিয়ে বেরিয়ে যেতে লাগলো। সবসময় বাড়ির সবার যত্ন নিবে, বিশেষ করে তোমার ছোট দাদা বাবুর। তার কিন্তু হৃদরোগ আছে, তার সব কিছুর প্রতি খেয়াল রাখবে কেমন? মঞ্জুরা এলিজার কথায় অবাক হয়। হঠাৎ এমন বলছে কেন? মঞ্জুরা কোনো জবাব দিল না। এলিজা চা নিয়ে জাহাঙ্গীরের কাছে আসে। বেজা কণ্ঠে বলল, বাবা। জাহাঙ্গীর চোখ বড় করে এলিজার দিকে তাকায়। হঠাৎ এলিজার এমন বাক্য শুনে জাহাঙ্গীর উৎফুল্ল হয়। জাহাঙ্গীর নরম গলায় বলল, কিছু বলবে?
এলিজা মাথা নত করে বলল, বয়সে হয়েছে আপনার, জীবনে যা হয়েছে হয়েছে। আমি জানি অতীতে সে সব কিছুর জন্য আপনি অনুতপ্ত। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনার ওপর আমার কোনো অভিযোগ নেই। জাহাঙ্গীর ভারবহন লাঠিটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে, তোমার আমার ওপর কোনো অভিযোগ না থাকলেও আমার নিজের ওপর নিজের হাজারটা অভিযোগ। সারা জীবন নিজের কাছে নিজে দোষী থাকবো। এলিজা কিছু বলল না। জাহাঙ্গীর স্থান ত্যাগ করে। তৎক্ষণাৎ নিচে আসে অপূর্ব। এলিজা অপূর্বকে দেখে মৃদু হেসে বলল, ম্যাডাম, আপনাকে একবার থানাতে যেতে হবে। এলিজা এক দৃষ্টি আপত্তির ছাপ। অপূর্ব বলল, ফিরে আসবো তাড়াতাড়ি। এলিজা নতস্বরে বলল, আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার বানিয়ে রাখবো। অপূর্ব মৃদু হেসে এলিজার কপালে চুমু খায়। অপূর্ব বাহিরে যেতেই পেছন থেকে এলিজা কাঠ গলায় বলল, আজকে একসাথে সন্ধ্যায় তারা দেখতে ইচ্ছে করছে, যাবেন আজ অজানা পথে? অপূর্ব এলিজার মুখে হঠাৎ তেমন কথা শুনে হকচকায়। গতকাল পাখি চিরতরে জীবন থেকে চলে গেছে, সে প্রভাব এত তাড়াতাড়ি কেটে গেল। যাক, শোক থেকে মুক্তি পেলেই ভালো। অপূর্ব ঘুরে এলিজার দিকে দু কদম এগিয়ে এসে বলল, আমার মহারানী বলবে আর আমি যাব না? আজ দ্রুত ফিরে আসবো, আর দুজন মিলে একসাথে অজানার পথের বাঁকে হাঁটতে যাব, সন্ধ্যা তার উপভোগ করব। অপূর্ব থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অপূর্ব চিন্তা বেড়ে চলেছে। এলিজা হঠাৎ এরকম আচরণ কেন করছে? কি হয়েছে এলিজার? নাকি পাপের সাম্রাজ্য ছেড়ে আসায় এমন করছে? সত্যি কি সবকিছু ছেড়ে এসেছে, নাকি গহীনে নতুন ভাবনা এটে চলেছে? অপূর্ব অস্থির অনুভব করলো, কোনো প্রশ্নের উত্তর মিলছে না। মমতাজ সকলে ফজরের নামাজ পড়ে জায়নামাজ থেকে উঠেনি। নামাজে বসে কাঁদছে সে। শ্রাবণের ফ্যাকাশে মুখ, ক্লান্ত চোখে, নিস্তেজ শরীরটা দেখতেও যে তার কষ্ট হয়। ছেলের এমন করুণ দশা কোন মা দেখতে পারে? শ্রাবণের ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছে, হাতে পাখির ছবি। পাখির ফেলে যাওয়া স্মৃতির পাতায় নিজেকে আচ্ছন্ন রেখেছে। পাখির বলা প্রতিটি বাক্য চারদিকে ঘুরে বেড়ায়, কানে ভাসে তার পাখির মৃদু মধুর হাসির শব্দ। শ্রাবণ কোনোভাবেই নিজের মনকে শক্ত করতে পারছে না। পাখির ছবিটা বুকের মাঝে জড়িয়ে ধরে অজরে কাঁদছে। পাখি, কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কি করে বাঁচবো তোমাকে ছাড়া? নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে আমার, খুব কষ্ট হচ্ছে। শ্রাবণের বুক ফাটা কান্না থমকে যাচ্ছে চারপাশটা। শ্রাবণের বুকের গহীনে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে যেন। শ্রাবণের কান্নার আওয়াজ কানে আসতে মমতাজের হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে নেয়, খাটের সাথে হেলান দিয়ে দেয়। মমতাজ বলে, বাবা। কোনো সাড়া দিচ্ছে না সে। মমতাজ শ্রাবণের শরীরে স্পর্শ করলো। তোর বেদনা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু এভাবে কাঁদলে যে পাখি মায়ের আত্মা আরো কষ্ট পাবে। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে হয়। তুই পাখির পরপারের জন্য ভালো থাকুক সেই দোয়া কর। শ্রাবণ ঘাড় সোজা করে বসে, হাতের তালু দিয়ে চোখের পানি মুছে। মমতাজ পরক করলো। শ্রাবণের চোখের কর্নিশে রক্তের দাগ ভেসে আছে। মমতাজ শ্রাবণের মাথায় হাত বুলিয়ে বলল, গোসল করে নিজেকে স্বচ্ছ কর। জোহরের আজান দিছে, নামাজ আদায় করবি। মসজিদে শান্তির জায়গা, সৃষ্টিকর্তার কাছে নিজের বেদনাগুলো প্রকাশ করবি। পাখি মায়ের জন্য দোয়া করবি, পাখি মায়ের আত্মা শান্তি পাবে। এভাবে কান্না করলে কি পাখি মা স্বস্তি পাবে বল? যা, গোসল করে নে। শ্রাবণ ভাঙা গলায় বলল, আমার যে খুব কষ্ট হচ্ছে, ভেতর থেকে জ্বলে পড়ে যাচ্ছে মা, আমি সইতে পারছি না। মমতাজ শ্রাবণকে দিকে দৃষ্টি স্থাপন করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এখন যা বলছি তাই কর। শ্রাবণ মায়ের কথা মতো গোসল করে, আলমারি থেকে পাঞ্জাবি বের করে নেয়। শ্রাবণ ঘরের চারদিকটা বারবার পরখ করে, চারদিকে পাখির কত স্মৃতি। শ্রাবণ নিজের মনকে স্থির করে মসজিদের উদ্দেশ্যে বের হয়। এলিজা রান্নাঘরে। এলিজা অপূর্ব সমস্ত পছন্দের খাবার রান্না করে। এলিজার চোখে বিন্দু মাত্র চোখের পানি এড়িয়ে গড়িয়ে পড়ছে। মঞ্জুরা দেখলো, ভোর গলায় বলল, বৌমনি কি হয়েছে তোমার? গত 2-3 দিন ধরে মুখের ভাষায় কিছু একটা প্রকাশ পাচ্ছে, কিন্তু তোমার? এলিজা মৃদু হেসে বলল, পাখি যেন ভালো লাগছে না কিছু। মঞ্জুরা এলিজার জবাবের সত্যতা পেল না। মঞ্জুরা ভাবনা উপলক্ষ করলো, হঠাৎ দাদাবাবুর জন্য এত এত পছন্দের খাবার তৈরি করছো কেন? এলিজা নত স্বরে বলল, আমার হাতের রান্না উনি ভীষণ পছন্দ করেন। এভাবে মাঝে সাঝে তার পছন্দের খাবারগুলো তৈরি করে দিবে। আচ্ছা শোনো, তুমি এই দিকটা দেখো, আমি আসি। বলে এলিজা নিজের ঘরে চলে যায়। মঞ্জুর এলিজা যাওয়ার পানে চেয়ে দেখে বলল, খুব অদ্ভুত আচরণ করছি ইদানিং। এলিজা অপূর্বর পছন্দের রঙের শাড়ি পরে, কপালে টিপ মিষ্টি করে সাজে, তার চুলগুলো বেনুনি করা, ছোট্ট একটা কালো রঙের টিপ। এলিজা তৈরি হয়ে রান্নাঘরের দিকে যেতেই পরক করে, বাইরে বাইজিৎ বসে কাঠ কাটছে। এলিজাকে দেখে বলল, আপা। এলিজা মৃদু হেসে বলল,
আজকে ভালো মন্দ অনেক কিছু রান্না করেছি, তোর জন্য পাঠিয়ে দিব, কেমন? বাইজিৎ এলিজাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আপা তুমি আর বাবুর রাজ্যে যাবে না? এলিজা মুখের রং বদলে ফেলে বলল কাপা কণ্ঠে, আমি আর কোনোদিনও যাব না, আর তুইও এই বাড়ি ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না, ছোট দাদা বাবুর সাথেই থাকবি। বাইজিৎ ভুরু কুঁচকে দেয়, এলিজা ঘরে চলে যায়। এক প্রহর দুপ্রহর কেটে যায়, অনেক প্রহর, বিকাল করে সন্ধ্যা হয়ে যায়। এলিজা না খেয়ে অপূর্বর জন্য অপেক্ষা করছে, এখনো আসছে না। এলিজা বৈঠকখানায় পায়চারি করতে থাকে। তৎক্ষণাৎ জাহাঙ্গীর ওপরতলা থেকে বলল, অপূর্ব ফেরেনি? এলিজা না সূচক মাথা নাড়ে। জাহাঙ্গীর শান্ত স্বরে বলল, আমার ঘরে পানি নেই, খুব পিপাসা পেয়েছে, মঞ্জুরাকে দেখছিও না। এলিজা নতস্বরে বলে, আমি নিয়ে আসছি। এলিজা পানি নিয়ে জাহাঙ্গীরের ঘরে উপস্থিত হয়। জাহাঙ্গীর বারান্দার উল্টো দিক হয়ে দাঁড়িয়ে। এলিজা পানির জগটা টেবিলের ওপর রাখে। জাহাঙ্গীর আর চোখে পরখ করলো তাকে। এলিজা চলে আসতেই থমকে দাঁড়ায় জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলবো? জাহাঙ্গীর চেয়ারের উপর বসেই বলল, বলো। এলিজা ভাঙা গলায় বলল, আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে বাবা। বাবা ছেলে একসাথে সবসময় ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আমার জন্য মন খারাপ করবেন না, পরপারে সেও ভালো আছে। জাহাঙ্গীর আর চোখে এলিজাকে পরখ করে। হঠাৎ করে এমন আচরণ এবং তার সাথে বলা বাক্যগুলো ভারী অদ্ভুত। জাহাঙ্গীর শান্ত স্বরে বলে, এগুলো বলছো কেন? এলিজা বলল, কখনো বলা হয়নি তাই বললাম, আর আপনার ওপর আমার কোনো অভিযোগও নেই বাবা। এলিজা জাহাঙ্গীরের ঘর থেকে চলে আসে। বৈঠকখানায় বসে বসে অপূর্বর জন্য অপেক্ষা করছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছলো। মঞ্জুরা নিচের ঘর থেকে পরখ করলো তা। তৎক্ষণাৎ উপস্থিত হয় অপূর্ব। অপূর্ব এসে এলিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এলিজা হকচকি ওঠে। অপূর্ব মৃদু হেসে বলল, আমার জন্য অপেক্ষা করছো বুঝি? এলিজা মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। অপূর্ব বাঁ হাতে থেকে পেছনে, ডান দিকে এলিজার কাঁধের ওপর। এলিজা ঘুরে বসে, এত লুকিয়ে রেখেছ কি? অপূর্ব ভাবনা নিয়ে বলল, কি লুকিয়ে রেখেছি? আন্দাজ করো তো। এলিজা উকি মেরে দেখলো, বলল, হিয়ালি করবেন না। অপূর্ব হাতটা সামনে আনতে এলিজার চোখ দুটো বড় করে হয়ে গেল যেন মুহূর্তেই, বেলি ফুল। অপূর্ব মৃদু হেসে বলল, আমার মহারানী বলেছে আজকে আমার পছন্দের খাবার তৈরি করবে, তার জন্য তো উপহার আনতেই হয়, তাই না? মৃদু হাসলো এলিজা। অপূর্ব বেলি ফুলের মালাটা পরিয়ে দেয় তাকে। এলিজা বেলি ফুলের মালাটা আলতো হাতে স্পর্শ করলো। অপূর্ব খেয়াল করলো এলিজার চোখে পানি। অপূর্ব এলিজাকে জড়িয়ে ধরলে বলল, চোখে পানি কেন? কি হয় আজকাল তোমার? কোনো কিছুর ব্যাখ্যা মিলছে না কিন্তু আমার কাছে, বলো আমাকে, কষ্টের ভাগ করে নেই। এলিজা অপূর্বর হাত সরিয়ে শান্ত স্বরে বলল, জীবনটা একটা রহস্যময়, প্রতিটা ক্ষেত্রেই তো রহস্য থাকবেই, যার ব্যাখ্যা কেউ জানে না, না আমি, না আপনি, না অন্য কেউ। অপূর্ব এলিজার ভাবনা উপেক্ষা করে মৃদু হেসে বলল, ম্যাডাম সারাদিন কিছু খাইনি, তোমার হাতে রান্না খাওয়ার জন্য, চলো, ছটফট করছি খিদেই, আর তুমি অন্য ভাবনায় বিভোর। অপূর্ব খাবার টেবিলে বসে। এলিজা খাবার দেয়। অপূর্ব এলিজাকে পরখ করছে। তার পছন্দের রঙের শাড়ি পরেছে, চুলগুলো বেনুনি করা, মায়াবী ভিখার থুতনি, চিকচিক করছে ঠোঁটের দর্পণ। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। কি দেখছেন? অপূর্ব মৃদু হেসে বলল, আমার নিজস্ব পরীকে দেখছি। অপূর্ব টেবিলের দিকে পরখ করলো। তার সব পছন্দের খাবার সাজানো। অপূর্ব হাত ঘষে বলল, লোভনীয় বাড়ির সকলে খেয়েছে? এলিজা অপূর্বর পাশে গিয়ে বসে বলল, সবাই খেয়েছে, শ্রাবণ খায়নি, জোহরের নামাজ পর এসে থেকে ঘরের মধ্যে আর বের হয়নি। অপূর্ব খাবার মাখতে মাখতে বলল, তুমিও তো খাওনি, সেটা বললে না যে? এলিজা মৃদু হাসলো। অপূর্ব নিজের হাতে এলিজাকে খাইয়ে দেয়। এলিজা জল জল চোখে অপূর্বকে পরখ করছে। মায়া ভরা কণ্ঠে বিড়বিড় করে বলল, আপনার দাগহীন অঙ্গে আমি কোনোদিন চুলের দর্পণও লাগতে দিব না। অপূর্ব কথাটি শুনে নেয়। এলিজা দিকে দৃষ্টি স্থাপন করে বলে, তোমার মতো সাহসী স্ত্রী থাকলে কিভাবে আমার দেহে দাগ পড়বে? কেউ আমার দিকে তেড়ে আসলে তুমি তাকে ভস্ম করে দিবে, কারণ আর কেউ না জানুক, আমি জানি আমার বউ কতটা সাহসী। এলিজা মৃদু হেসে বলল, আপনি না? রাত বেড়ে চলেছে, চারদিকে তারাদের আনাগোনা, চাঁদের আলোয় আলোকিত চারপাশ, নিস্তব্ধ পরিবেশ, শান্ত নিশীথে কিছুটা মেঘ চাঁদের গা ঘেঁষে উড়ে যাচ্ছে। চৈত্র মাসের শুরু, কিন্তু এখনো শীতের হাওয়া হাতছানি দিচ্ছে।
অপূর্ব এলিজা দুজনই হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে চলে যায় অনেক দূরে। অপূর্ব একটা সেটা বলছে, থানাতে কি হয়েছে না হয়েছে কেস নিয়ে কথা বলছে এলিজার সাথে। আমার পাশে থাকা মানুষটি কতটা মায়াবী, যার জোরসই ভুরু দর্পণে বারবার হারিয়ে যায় আমি, বলল এলিজা। অপূর্ব হাত তুলে তড়ি বেঁচে এলিজার ভাবনা ভাঙিয়ে দেবে বলল। এলিজা মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। চাঁদনি রাতে ভরাকান্ত জ্যোৎস্না দর্পণ দুজনে উপভোগ করে। রাত বেড়ে চলেছে। অপূর্ব এলিজা দুজনেই ঘরে ফিরে আসে। অপূর্ব এলিজার দিকে দৃষ্টি স্থাপন করলো। এলিজা কোনো ভাবনায় মশগুল, কোনো অজানা ভাবনা তাকে একে একে একাকার করে দিচ্ছে। কিন্তু সেই ভাবনা কি? অপূর্ব সব ভাবতেই এলিজা বলল, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অপূর্ব শয়। এলিজা অপূর্বর বুক পাঁজরে মাথা রেখে বলল, আপনার বুক পাঁজরে আমার শান্তি স্থান। সমস্ত ক্লান্তি ভাবনা সব দূর হয়ে যায় যখনই আপনার এই স্পর্শটা আমি পাই। অপূর্ব এলিজার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ম্যাডাম, ও যে আপনি আমার অত্যন্ত সুখ।